This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লিতে বৈঠকে তৃণমূলের সংসদীয় দল পুরনো সংসদে সেন্ট্রাল হলে বৈঠক তৃণমূল সাংসদদের অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতি নিয়ে সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানাতে চলেছে তৃণমূল। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময়। একটা বিষয়, এই বৈঠক নিয়ে সবার প্রথম থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে সাংসদরা মুখে কুলু পেটেছেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সূত্র মারফত কোনো খবর পাওয়া যাচ্ছে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এই বৈঠকে কি স্ট্র্যাটেজি ঠিক করছেন তৃণমূল সাংসদরা? দেখো, অপারেশন সিঁদুর নিয়ে নয়াদিল্লির কি অবস্থান, পাকিস্তানের সঙ্গে বৈদেশিক সম্পর্কের রূপরেখা কি হবে তা নিয়ে বারবার ধরে প্রশ্ন উঠছে এবং আমরা জানি যে সেই বিষয়টি অর্থাৎ সেই অবস্থান তুলে ধরতে ইতিমধ্যেই সংসদীয় প্রতিনিধি দল তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরছে, যে টিমের অন্যতম সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একটি দল তারা নিয়ন্ত্রণ রেখায় একাধিক জায়গায় তারা ঘুরেছেন এবং সেই জায়গায় যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সঙ্গে তারা শুধুমাত্র দেখা করেননি, তার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে তাদের যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় সেই আর্জি জানানো হয়েছে। এই দাবি যখন জানানো হচ্ছে ঠিক সেই সময় কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা দাবি করেছেন যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী দিনে ভারত পাকিস্তান সম্পর্ক কোন অভিমুখে চলবে এবং পরিস্থিতি আদতে কি তা নিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে হবে। আজকে যে খবর আমাদের কাছে সূত্র মারফত আসছে যে তৃণমূল কংগ্রেস সাংসদরা সেই দাবি তারা কিভাবে জানাবেন সেই বিষয়টি নিয়েই সংসদের সেন্ট্রাল হলে তাদের বৈঠক চলছে এবং এই বৈঠকের পরে লোকসভা স্পিকার এবং সংসদ বিষয়ক মন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে পারেন বলেই আমাদের কাছে সূত্র মারফত খবর আসছে। একদম আপাতত তোমাকে ধন্যবাদ জ্যোতির্ময়। এবার একটু পান্ডুয়া দিকে নজর রাখি, কারণ সেখানে গাড়িতে করে গিয়ে এটিএম লুটের চেষ্টা হলো এবং সিসি ক্যামেরায় পুরো এই ছবি ধরা পড়েছে, টুপি মাথায় দুষ্কৃতীর ছবি ধরা পড়েছে। দেখুন ভিজুয়ালটা, দেখুন কিভাবে বারবার মেশিন ভাঙার চেষ্টা সে করে যাবে। দুষ্কৃতীর গাড়িতে পুলিশের ধাওয়া, সেই ছবিও আমরা দেখাবো। তবে এই দুষ্কৃতী কিভাবে এটিএম ভাঙার চেষ্টা করেছে সেটা দেখুন। এটা পান্ডুয়ার ছবি দেখছেন, আমার সঙ্গে রয়েছেন সহকর্মী আশিক ইনসান। আশিক, একটা বিষয় পরিষ্কার, হ্যাঁ সিসি ক্যামেরাতে এই ভিডিও আসছে সব ঠিক আছে, কিন্তু একটা বিষয় তো পরিষ্কার যে কোনো নিরাপত্তা রক্ষী এই এটিএম এ ছিল না, যেটা থাকার কথা, কারণ নিরাপত্তা রক্ষী থাকলে এই চেষ্টাটাও হতো না। একেবারেই দেখো, নিরাপত্তা রক্ষী ছিল না বলেই কিন্তু এই যে এটিএম যে ভেঙে এবং প্রথমত এটিএম এ যিনি ঢোকেন এই দুষ্কৃতী, সে কিন্তু প্রথমেই আগে যে টার্গেট নেয় যে এটিএম এর ভিতরে, এটিএম কিয়স্কের ভিতরে যে সিসিটিভি রয়েছে অর্থাৎ মেশিনের ভিতরে, সেই ক্যামেরাটি ভাঙার চেষ্টা করে যাতে তার মুখের ছবি না আসে এবং তারপরে সে এটিএমটি ভেঙে টাকা লুট করার চেষ্টা করে। যদিও অ্যালার্ম বেজে যাওয়াতে যারা যে ব্যাংক কর্মী রয়েছে বা ব্যাংকের আধিকারিক রয়েছে তাদের কাছে অ্যালার্ম চলে যায় এবং সেখান থেকেই পুলিশের কাছে খবর যায় এবং তারপরেই কিন্তু ঘটনাস্থলে পুলিশ এলে তারা দুষ্কৃতীরা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং একদম পালিয়ে যাওয়ার চেষ্টা করে না, গাড়িটাকে তো পুলিশ আটক করতে পেরেছে কিন্তু দুষ্কৃতীদের ধরা যায়নি এবং সেখানে গাড়ি থেকে গ্যাস কাটার উদ্ধার হয়েছে, অর্থাৎ রীতিমতো প্রস্তুতি নিয়ে তারা এসেছিল। ধন্যবাদ আশিক। এদিকে ধর্মতলে মনে আছে তো 100-এরও বেশি কার্তুজ উদ্ধার হয়েছিল, সেই ঘটনায় নেপথ্যে বড়সড় চক্র রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ধৃত রামকৃষ্ণ তাকে জেরা করা হচ্ছে এবং জেরা মিলল আরো 3 পান্ডার নাম। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী সুপ্রিয়, আমার সঙ্গে রয়েছেন সুপ্রিয়। কি কি আপডেট রয়েছে, তাকে জেরা করে কি কি তথ্য পাওয়া গেল? শর্মিষ্ঠা, রামকৃষ্ণ মাঝি নামের এই যে যুবক, যাকে ইতিমধ্যেই কলকাতা পুলিশের এসটিএফ তারা আদালতে পেশ করার পর হেফাজতে নিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, আর সেই জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়েই কিন্তু যে চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসছে বলে আমরা জানতে পারছি যে রামকৃষ্ণ মাঝি সে কিন্তু শুধু একা নয়, তার সঙ্গে আরো অনেকে যুক্ত রয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে যেটা তদন্তকারীরা জানতে পারছেন যে একটা র্যাকেট বা একটা নেক্সাস কিন্তু কাজ করছিল আন্তঃরাজ্য এই বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারের, এবং তার সঙ্গে কিন্তু আরো অনেকে, অর্থাৎ ইতিমধ্যেই এই রামকৃষ্ণ মাঝিকে জিজ্ঞাসাবাদ করে 3 জনের নাম জানতে পেরেছেন তদন্তকারীরা, এমনটাই আমরা সূত্রপাত্র জানতে পারছি। কিন্তু তাদের কি ভূমিকা, যাদের নাম সামনে উঠছে তারা কোথায় থাকে, কোথায় কি অবস্থায় রয়েছে, তাদের কি ভূমিকা ছিল, এমনকি এই যে রামকৃষ্ণ মাঝি বা বাকি যাদের নাম তদন্তকারীরা জানতে পেরেছেন তারা ইতিপূর্বে কখনো এই ধরনের বেআইনি কারবারের কাজ করেছিল কিনা সেটাও কিন্তু জানার চেষ্টা করছেন। তার পাশাপাশি যে কার্তুজ উদ্ধার হয়েছিল সেগুলো বিহারে তৈরি করা হয়েছিল এমনটাও কিন্তু তদন্তকারীরা অনুমান করা হচ্ছে। ধন্যবাদ সুপ্রিয়। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025।
কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।